Dear students, I am your English teacher Shubhankar and you are with me on the digital web page of the Digital Educare. তো আজকে আমরা ক্লাস 12 এর ফার্স্ট ক্লাস করছি আমাদের তরফ থেকে। আমাদের এই চ্যানেলের থ্রুতে আজকে ক্লাস 12 এর প্রথম ক্লাসটা করানো হচ্ছে এবং আজকের বিষয়ে আমাদের যেটা করব, যে টপিকটা আমরা করব বা যে চ্যাপ্টারটা আজকে আমরা করব সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস 12 এর ইংলিশ বইয়ের প্রথম যে গল্পটা আছে, প্রোজটা আছে, কি আছে? দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিট লিখেছেন কে? রাস্কিন বন্ড লিখেছেন, রাস্কিন বন্ড। তো যাই হোক, আমরা গল্পটা সম্বন্ধে পড়বো, জানবো, আমরা ডিটেলস অ্যানালাইজেশন দেবো তোমাদেরকে, যে অ্যানালাইজ করবো যে কী করে গল্পটা ধীরে ধীরে এগিয়ে গেল। তো এবার প্রথমে তোমাদের কয়েকটা ইনফরমেশন, ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যে তোমরা সেটা কিন্তু নোট ডাউন করে নেবে। যে তোমরা যে গল্পটা পড়ছো, যে গল্পটা আজকে তোমরা পড়ছো, সেটা কিন্তু একটা শর্ট স্টোরি, সেটা কিন্তু একটা ছোট গল্প, ঠিক আছে? ছোট গল্প। এবং এই সূত্রে তোমাদের বলে নিতে চাই যে ছোট গল্পের একটা অসামান্য কিন্তু বর্ণনা বা যাকে বলা যায় ডেফিনেশন কিন্তু কবিগুরু দিয়েছেন, যে এইখানে কিন্তু বর্ণনার ঘনঘটা থাকবে না, বর্ণনার ঘনঘটা থাকবে না, একাধিক চরিত্র থাকবে না, হ্যাঁ, এবং এইখানে যে চরিত্রগুলো খুব সহজ সরল হবে এবং পড়ার পরে যখন তুমি পাঠ্যটা পড়া শেষ করবে, গল্পটা পড়া শেষ করবে, অবশ্যই তোমার মনে হবে শেষ হয়েও হলো না শেষ। কবিগুরু এইভাবেই বলেছেন যে শেষ হয়েও হলো না শেষ, অর্থাৎ পাঠকের মনে একটা অতৃপ্তি রয়ে যাবে। তুমি গল্পটা পড়ার পর তোমার একসময় মনে হবে, শেষে পৌঁছানোর পর তোমার মনে হবে যে এরপর কি হলো, তারপরে কি কিছু হয়েছিল, এমন একটা তীব্র আকাঙ্ক্ষা তোমার জানার জন্য, তোমার মনে সবসময় জানার জন্য সেটা আগ্রহ তোমার মধ্যে থেকে থাকবে বা তোমার তেমন আগ্রহ আসবে। এবং এটাই হচ্ছে একটা সার্থক ছোট গল্পের বিশেষ বৈশিষ্ট্য, যেখানে পাঠকেরা গল্পের শেষেও গল্পটা সম্বন্ধে আরও চিন্তা করে, আরও ভাবনা এগিয়ে নিতে চায়। আচ্ছা, তাহলে যেটা বলা হচ্ছে যে রাস্কিন বন্ডের লেখা এটা। আচ্ছা, এবার আমরা অ্যাবাউট দ্য অথর আমরা দু একটা সব কথা জেনে নিব, যে কি বলা হয়েছে লেখক সম্বন্ধে। বলা হয়েছে রাস্কিন বন্ড ওয়াজ বর্ন 1934। রাস্কিন বন্ডের জন্ম হয়েছে 1934 সালে এবং তিনি কিন্তু এখনো জীবিত রয়েছেন। ইজ আ ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন। বলছে ইনি হলেন ভারতীয় বংশোদ্ভূত একজন লেখক, যার পাঠক কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত। তার মানে দেশে নয়, বিদেশেও কিন্তু এই লেখকের পাঠকের সংখ্যা প্রচুর, বা এই মানুষটাকে ভালোবাসার মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, অনেক। আচ্ছা, হু রাইটস ইন ইংলিশ, তিনি তার সাহিত্য চর্চা ইংরেজি ভাষায় করে থাকেন। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। হিমালয় পর্বতমালার যে ফুটহিল মানে পাদদেশে যে সমস্ত জায়গাগুলো আছে, সেগুলো বারংবার এই লেখকের কিন্তু গল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে। হ্যাঁ, তিনি পাহাড় ঘেঁষা একজন মানুষ, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা একজন মানুষ, এবং যেহেতু তিনি মুসৌরির ল্যান্ডলোড বলে একটা জায়গা আছে, উনি ওখানেই আছেন, থাকেন ওখানে, তো সেহেতু তার কাছ থেকে পাহাড়গুলো কিন্তু একদম ঢিল ছোড়া দূরত্বে, জানলা খুললেই সামনে সেই প্রকাণ্ড পাহাড়। তা যাই হোক, সেই পাহাড়ের বিশুদ্ধতা, তার অমায়িক দৃশ্য তার মনকে অসম্ভবভাবে ভাবিত করেছে, এবং এটাই তার সাহিত্য চর্চার ইন্সপিরেশন। আচ্ছা, among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains। তাহলে এই খ্যাতনামা স্বনামধন্য সাহিত্যিকের লেখা কয়টা অনবদ্য সাহিত্য সৃষ্টির মধ্যে আমরা তাদের নামগুলো জেনে নেব। দ্য রুম অন দ্য রুফ অর্থাৎ ছাদের ওপরের কক্ষটি, দ্য অ্যাংরি রিভার রাগান্বিত নদী, রেন ইন দ্য মাউন্টেন্স পর্বতে বৃষ্টি, এগুলো হচ্ছে তার সেরা লেখা। তাহলে আমরা যদি কি করি, আমরা যদি এই মানুষটার লেখায় এই মাস্টার পিসগুলো পড়তে পারি, তাহলে ওনার সাহিত্য প্রতিভা, ওনার কৃতিত্ব, হ্যাঁ, ওনার মধ্যে যে কতটা তোমার প্রতিভা লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা এই লেখাগুলো পড়লে আরও ভালো করে জানতে পারবো। যাই হোক, তা আমরা লেখক পরিচিতিটা পড়ে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাবাউট দ্য টেক্সট। So this is a clear-cut outline
for your story. The storyটা কি বলেছে? In the story, Bond exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. The young man and the girl are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. সো কি বলা হয়েছে, এই গল্পে বন্ড অর্থাৎ রস্কিন বন্ড দেখিয়েছেন যে পরিস্থিতিগত ব্যঙ্গ, সিচুয়েশনাল আইরনি। আইরনি কথার অর্থ হচ্ছে ব্যঙ্গ, আইরনি কথার অর্থ হচ্ছে ব্যঙ্গ, আইরনি কথার অর্থ ব্যঙ্গ, সিচুয়েশনাল কথার অর্থ হচ্ছে পরিস্থিতিগত ব্যঙ্গ এখানে উঠে এসেছে। কেমন করে? একদিন একটি রেলের কামরায় একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে আলাপ আলোচনা চলতে থাকে। এবার তারা উভয়ই অন্ধ ছিল, কিন্তু তারা যখন কথা বলে একে অপরের সাথে, দুজন দুজনকে ভেবে বসে যে তারা দেখতে পায়। মানে দুই পক্ষ বসে কথা বলছে, এক পক্ষ আরেক পক্ষকে ভাবছে যে ছেলেটা ভাবছে মেয়েটা দেখতে পায়, আর মেয়েটা ভাবছে ছেলেটা দেখতে পায়, কিন্তু তারা কেউই দেখতে পায় না, দুজনই অন্ধ। ঠিক আছে? তো কেন এটা এমনটা হলো? এটাই তো টুইস্ট। এটা না হলে গল্পটার তো বিশেষত্বই আসবে না। তিনি কি সুন্দর টুইস্ট ক্রিয়েট করেছেন। কারণ আমি এই ক্লাসে কথা বলছি তোমাদের সামনে, আমি তোমাদের পড়াচ্ছি, এবার কথা কথা যদি ধরে নিই যে আমরা এরকম কোথাও একটা জার্নি করছি, তুমি আমার অ্যাজ এ কম্পেনিয়ন আমার পাশে আছো, ফেলো ট্রাভেলার হিসেবে আছো, এবং আমি যদি না বলি তোমায় যে আমি চোখে দেখতে না পাই, আর তুমি যদি চোখে দেখতে না পাও আমার মতন করে, তাহলে আমরা কেউ কি কাউকে বলবো যে আমরা অন্ধ? না, তাই না? কারণ আমরা জানি যে যে লোকটা তুমি আমার পাশে বসে আছো, আমি জানি যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি অন্ধ, আর তুমিও ভাবছো যে আমি দেখতে পাচ্ছি, তুমি তো অন্ধ, তাই না? তাহলে দুজনের মধ্যে যেই মিসআন্ডারস্ট্যান্ডিং, এই যে ভুল বোঝাবুঝি, কি পরিস্থিতিগত ভুল বোঝাবুঝি, এইটা কে তৈরি করেছে? সময় তৈরি করেছে। কে করে তৈরি করেছে? সময়। সময় এবং পরিস্থিতি, সময় এবং পরিস্থিতি মিলে যে আইরনি বা ব্যঙ্গ করেছে, তৈরি হয়েছে দুজন দুজনের মধ্যে, এটা নিয়ে আমাদের গল্পটা অগ্রসর করবে। এবার আমরা গল্পটাতে যাই। আচ্ছা, কি বলা হয়েছে দেখো। I had the train compartment to myself up to রোহনা। আমি প্রত্যেকটা লাইনের বাংলা বলে বলে দিয়ে এক্সপ্লেন করে তোমাদের বলবো, তোমাদের ধৈর্য সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। আমি চাইছি যে সবটা ভালো দিয়ে তোমাদের বোঝানোর। আচ্ছা দেখো, I had the train compartment to myself। স্টোরিটা শুরুতে দেখো কি লেখা আছে? আই। কি লেখা আছে? আই। শুরুতে লেখা আছে আই। আইটা কিন্তু কাকে বোঝাচ্ছে? অথরকে বোঝাচ্ছে বা ন্যারেটরকে বোঝাচ্ছে। আইটা কাকে বোঝাচ্ছে? অথর বা ন্যারেটরকে বোঝাচ্ছে যে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। আমি ট্রেনের কম্পার্টমেন্ট মানে কক্ষে, টু মাই সেলফ আমি নিজেই ছিলাম, অর্থাৎ আমি আমার সাথেই ছিলাম, আপ টু রোহানা, রোহানা স্টেশন পর্যন্ত। রোহানা একটা কি স্টেশন? রেলওয়ে স্টেশন। STATIO। রোহানা স্টেশন পর্যন্ত আমি ট্রেনের কক্ষে একাই ছিলাম। তাহলে বলছে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। তাহলে রোহানা স্টেশন পর্যন্ত ট্রেনের কক্ষে কিন্তু আমি একাই ছিলাম। দেন আ গার্ল গট ইন। দেন আ গার্ল গট ইন। তারপরে একটা মেয়ে উঠে এলো। গট ইন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এই কথার অর্থ হচ্ছে আরোহণ করা বা চড়া, কোনো কিছুতে চড়া, যানবাহনে চড়া, তাই তো? কি গেট, ফার্স্ট ফর্ম কি? গেট। সেকেন্ড ফর্ম কি? গট। গেট, গট, গট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই তো? তারপরে দেন তখন, আ গার্ল একটি মেয়ে, গট ইন একটা মেয়ে উঠে আসলো। কোথায় উঠে আসলো? দ্য সেম কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর হ্যাড। যে কম্পার্টমেন্টে লেখক বসেছিলেন, গল্পকথক বসেছিলেন, সেই কম্পার্টমেন্টে একটা কে উঠে এলো? একটা মেয়ে উঠে এলো। বুঝো, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দ্য কাপল মেয়েটাকে ছাড়তে, স হার অফ অর্থাৎ সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, মেয়েটাকে, এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে। বলছে দ্য কাপল হু স হার অফ, মেয়েটাকে যে দম্পতিদ্বয়, অর্থাৎ কাপল মানে স্বামী স্ত্রী, বিদায় জানাতে এসেছিল, ওয়ার ছিল প্রবাবলি হার প্যারেন্টস। এখানে প্রবাবলি কথাটা কেন বলেছেন ন্যারেটর? বিকজ ন্যারেটর শিওর ছিলেন না যে মেয়েটাকে ছাড়তে যে ভদ্রলোক আর ভদ্রমহিলা এসেছে আদতে কি তার বাবা মা,
তাই না, নাকি অন্য কেউ? তাই তিনি বলেছেন প্রবাবলি, সম্ভবত। কারণ আমরা এটা জানি যে যখন কাউকে বাড়ির থেকে বিদায় দেওয়া হয়, সে ছেলে হোক মেয়ে হোক, তার পরিবার থেকে যায়, যার বাবা মা আছে বাবা মা স্টেশনে ছাড়তে চায়। তাই এখানে একটা কমন সেন্স তিনি অ্যাপ্লাই করেছেন যে যারা এসেছে তারা সম্ভবত তার কে, পিতামাতা। কার পিতামাতা? মেয়েটার পিতামাতা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। দে সিমড ভেরি অ্যাংশিয়াস, তাদের মনে হলো, সিম মানে হচ্ছে মনে হওয়া, সিমড মানে মনে হয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। দে সিমড ভেরি, খুব, অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন। অ্যাংশিয়াস শব্দটার অর্থ হচ্ছে উদ্বিগ্নতা বা উদ্বিগ্ন। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, তার মানে এই যে ভদ্রলোক আর ভদ্রমহিলা এলেন, তারা মেয়েটা ট্রেনে জার্নিটা কমফোর্টলি করতে পারবে কিনা তার জন্য তারা ভীষণ টেন্স ছিলেন। কি ছিলেন? টেন্স, চিন্তিত ছিলেন। তারা ভীষণ চিন্তিত ছিলেন যে মেয়েটা জার্নিটা ভালোভাবে করতে পারবে তো। অ্যান্ড, এবং দ্য ওম্যান, ওই যে দম্পতিরে এসেছে স্বামী স্ত্রী, তার মধ্যে মহিলাটি, দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস as to where to keep her things, when not lean out of windows, and how to avoid speaking to strangers. কি হলো, এই জায়গাগুলো খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, বুঝে নাও। বলছে দ্য ওম্যান গেভ দ্য গার্ল, ওই যে ভদ্র মহিলা মেয়েটাকে বিদায় জানাতে এসেছিল, সেই ভদ্র মহিলা কি করলো? দিল, দিয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য গার্ল মেয়েটিকে, ডিটেলড মানে পুঙ্খানুপুঙ্খ, এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপল, কিন্তু ডিটেলড ইনস্ট্রাকশনস, একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিল বা পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিল, বর্ণনা নয় নির্দেশ দিল। কি নির্দেশগুলো? কি ওই যে ইনস্ট্রাকশনস, নির্দেশগুলি, একটা না কিন্তু অনেকগুলো দিয়েছে। কি কি? অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় কিভাবে তার জিনিস রাখতে হবে। টু কিপ মানে হচ্ছে রাখা, টু কিপ মানে কি? রাখা। অ্যাজ টু হোয়ার, হোয়ার বলতে স্থান, কোথায় তাকে কি করে জিনিস রাখতে হবে সেটা ভদ্রমহিলা তাকে বলে দিল। তারপরে ওয়েন নট টু লিন, লিন মানে ঝুঁকে পড়া, ওয়েন নট টু লিন, কখন ঝুঁকে পড়া যাবে না, আউট অফ উইন্ডোজ, জানলার বাইরে, জানলার বাইরে কখন ঝোঁকা যাবে না সেই নির্দেশটাও বলে দিলেন। আমরা জানি যে চলন্ত গাড়ির থেকে কিন্তু হাত, মাথা এগুলো বের করা যায় না, তাই ভদ্রমহিলা কি করলেন? মেয়েটাকে এই নির্দেশগুলো দিলেন। আচ্ছা, এখান থেকে একটা যদি স্বাভাবিক প্রশ্ন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন মার্ক আসে, সেটা হলো এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো কিন্তু গার্জিয়ানরা বলে। তাহলে এখানে লেখক যদি না জেনেও ওকে মা বলে, মানে ওই মেয়েটার মা বলে ভেবে নেয়, তাতেও কিন্তু কোনো আফসোস নেই, কারণ মারা আমাদেরকে এরকম কথা বলেই থাকে। আচ্ছা, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং সর্বোপরি তিনি কি বলেছেন? যে কি করে মেয়েটাকে অপরিচিত, স্ট্রেঞ্জার, যাকে তুমি আগে কোনোদিন দেখোনি, চেনো না জানো, তার সাথে কথাবার্তা এড়িয়ে চলতে হবে। অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা। হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কি করে অপরিচিতদের সাথে কথাবার্তা এড়িয়ে চলতে হবে, সেটাও ভদ্রমহিলা তার ইনস্ট্রাকশনে যোগ করে দিলেন। তার ইনস্ট্রাকশনগুলো কি ছিল? কোথায় তার জিনিস কিভাবে রাখতে হবে, কখন জানলা দিয়ে ঝুঁকে পড়া যাবে না, আর কিভাবে অপরিচিত ব্যক্তিদের সাথে কথাবার্তা এড়িয়ে চলতে হবে, এই কথাগুলো ভদ্রমহিলা বলে দিলেন মেয়েটাকে ট্রেনটা ছাড়ার আগে, যেটা জেনারেলি সব বাবা মারা বা গার্জিয়ানরা করে থাকে। দে কল দেয়ার গুড বাইস, তারপর ওই দম্পতিদ্বয় কি করলো? বিদায় জানালো, তাদের বিদায়টা জানিয়ে দিল। কাকে? মেয়েটাকে। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেন গাড়িটি পুলড বেরিয়ে গেল, আউট অফ অর্থাৎ ভেতর থেকে বাইরে, কোন কোন স্থান থেকে? দ্য স্টেশন, স্টেশনের ভেতর থেকে ট্রেনটা ধীরে ধীরে ক্রমে ক্রমে বাইরের দিকে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, যেহেতু আমি সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। কে বলেছে? ন্যারেটর বলেছে। কি বলেছে? যে সময়কার ঘটনা, যে সময় এই ঘটনাটা ঘটেছে, মানে আমি জার্নি করছিলাম, সেই সময়টা আমি কিন্তু চোখে সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। তার মানে কি? আমি কিন্তু কমপ্লিটলি, মানে পার্মানেন্ট ব্লাইন্ড নই, কিন্তু আমি টেম্পোরারি ব্লাইন্ডনেস। অনেক সময় দুরারোগ্য ব্যাধিতে কারুর কারুর চোখের জ্যোতি বা চোখের পাওয়ার চলে যায়, সে দেখতে পারে না। হ্যাঁ, সে আংশিক বা পুরোপুরি সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে পড়ে। তাই এখানে কিন্তু আমাদের গল্পের গল্পকার বলেছেন যে যেই সময়কার ঘটনা তোমাদের বলছি পাঠক বন্ধুরা, সেই সময় কিন্তু আমার চোখের দৃষ্টিশক্তি ছিল না। তাই বলে যে আমি আজীবন অন্ধ ছিলাম তা কিন্তু নয়, ওই জন্য কথাটা বুঝতে হবে।
অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, এই যে শব্দটাতে বোঝা যাচ্ছে এই সময়, যে সময় এই ঘটনাটা, সেই সময় কিন্তু আমি চোখে কোনো কিছুই দেখতে পাই, টোটালি ব্লাইন্ড। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, খুব সুন্দর একটা লাইন। আমার চোখ দুটি সংবেদনশীল ছিল আলো এবং অন্ধকারের প্রতি। তাহলে এবার আমরা যদি নিজেদের চোখগুলোকে হাত দিয়ে ঢেকে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো? অন্ধকার। আর সরিয়ে দিলে কি দেখতে পাবো? আলো। একটা চোখে দেখতে পাওয়া আর চোখে না দেখতে পাওয়া মানুষের মধ্যে তফাৎ হচ্ছে এটাই, যে চোখে দেখতে পায় সে বর্ণ দেখতে পায়, আর যে চোখে দেখতে পায় না সে শুধু আলো আর অন্ধকার বুঝতে পারে। বুঝতে পারলো তো? তাই জন্য শব্দটা দেওয়া হয়েছে সেন্সিটিভ, অর্থাৎ সংবেদনশীল। আমার চোখ যেহেতু অন্ধ তাই আমি দেখতে পেতাম না, এ তো ঠিকই, কিন্তু অনুভব করতে পারতাম কি? লাইট অ্যান্ড ডার্কনেস। এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসে তোমাদের। তারপর হ্যাঁ, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি এই লাইনটা আবার রিভিউ দিচ্ছি তোমাদেরকে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। এই কথাটির অর্থ গল্পকথক বোঝাতে চেয়েছেন দ্য ইনসিডেন্ট, যে ঘটনাটার তিনি কথা বলছেন, যখন মেয়েটা তার কক্ষে উঠলো, তিনি রোহনা অব্দি স্টেশনে ট্রেনে কক্ষে একলাই ছিলেন, তারপর একটা মেয়ে উঠে আসলো, মেয়েটাকে একজন স্বামী স্ত্রী তাকে বিদায় জানাতে, সম্ভবত তারা পিতামাতা, এটা লেখক মনে করেছেন। তারপরে সেই ভদ্রমহিলা মেয়েটিকে নানা রকম ডিটেলস দিয়ে দিল, গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়ে দিল। এইবার গল্পকথক কি বলছেন, যে যখন ট্রেনটা ছেড়ে গেল তখন কি পাশাপাশি দুইজন যাত্রী বসলে কথাবার্তা হবে তো, সেই সময়টার কথা বলছে, যে যখন ট্রেনটা ছেড়ে গেল এবার আমাদের কথা বলতে হবে, হয়তো আমি কথা বলতে চাইছি, মেয়েটার সাথে আমার ইচ্ছে আছে, কিন্তু একটা কথা বলে নেই পাঠকরা তোমাদেরকে, যে আমি কিন্তু এই সময় চোখে দেখতে পারতাম না। সেটা মেয়েটা কিন্তু জানতো কি জানতো না আমি সেটা জানি না, আমি চোখে দেখতে পারতাম না, কিন্তু আমি বুঝতে পারতাম কোনটা আলোর দিক আর কোনটা অন্ধকারের দিক। তারপর আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, তাই আমার পক্ষে এটা বলা অসম্ভব ছিল যে মেয়েটা দেখতে কেমন ছিল। ঠিক আছে, তার মানে মেয়েটার চেহারাটা কেমন, মেয়েটা দেখতে কেমন, লম্বা, খাটো, হ্যাঁ, তার গায়ের রং, তার চুল, চোখ, যা যা হয় সেই জিনিসগুলো দেখতে কেমন, সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব ছিল না, কারণ চোখে দেখতে পাই না। তো আমাকে কি করতে হবে? গেস করতে হবে। কি করতে হবে? গেস করতে হবে। আচ্ছা আচ্ছা, বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি এতটুকু জানতাম, বুঝতে পেরেছিলাম, যেহেতু চোখে দেখি না তাই বলি কি কানেও শুনি না তা নয়, কানে তো শুনতে পাই, আমি এটুকুনি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি তার পায়ে চপ্পল পরেছিল, চপ্পল পরেছিল, এবং সে চপ্পল পরে যখন হেঁটে আসছিল, কম্পার্টমেন্টে আসছিল, কম্পার্টমেন্ট নিচের পাটাটা কি ধাতুর তৈরি, ধাতুর নির্মিত, সেখানে সেই জুতোর যে কি বলি হিল বা গোড়ালিটার যে অংশটা থাকে, হিল নিচে পোর্শনটা থাকে, সেই জায়গাটা কি করছিল, গোড়ালির মধ্যে লেগে চটস চটস করে শব্দ করছিল, যাতে আমি বুঝতে পেরেছি যে মেয়েটা পায়ে কি একটা চপ্পল পরে আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট রিকগনাইজ করলো যেটা মেয়েটার পায়ের চপ্পল, এটা কিন্তু পায়ের চপ্পলের আওয়াজ, এটা কিন্তু মনে রাখতে হবে। It would take me some time to discover something about her looks, and it would take me some time, দেখো, it would take me some time to discover something about her looks and perhaps I never would. লেখক বলেছেন, গল্পকথক বলেছেন যে এটা খানিকটা সময় লাগবে আমার, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, চোখে দেখতে না পেয়ে কারুর কথা যদি তোমাদের বলতে চাই তাহলে এটা তো বুঝতে আমার সময় লাগবে, তাই না? তাই এটা বলছে, এটা একটু সময় নিত আমার কাছ থেকে এটা আবিষ্কার করতে যে মেয়েটা দেখতে কেমন, এবং পারহ্যাপস আই নেভার উড, কিংবা সম্ভবত আমি পারবই না, কারণ সবটাই যদি চোখে না দেখে অনুমান করে বলা যেত তাহলে তো চোখে দেখার কোনো ভূমিকাই থাকতো না, তাই তো? তাহলে দ্য ন্যারেটর ইজ ইন ডাউট, তার সন্দেহ রয়েছে যে সে আদৌ বলতে পারবে তো, মেয়েটা কেমন দেখতে সেটা বলতে পারবে তো। হ্যাঁ, তার মধ্যে মনে হচ্ছে সে বলতে পারবে, আর কখনো তার মনে হচ্ছে না সে বলে উঠতে পারবে না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, ভালো লাগতে শুরু করলো। এবার দেখতে পাচ্ছি যে গল্পকথক মেয়েটার কিছু কিছু জিনিস তার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। তো এবার এই জায়গাটা একটু একটা রোম্যান্টিক সেন্স দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে। গল্পকথক যে যাত্রাপথে গন্তব্যরত, সে যাত্রাপথে তার কোনো সঙ্গী ছিল না, কিন্তু
তারপরে একটা মেয়ে উঠে আসলো, সেখান থেকেই গল্পটা শুরু হলো। তাহলে এই মেয়েটা কিন্তু আমাদের গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র, তাই তো? সে কিন্তু বাকি অর্ডিনারি 5টা আর যাত্রীদের মতন কিন্তু গণ্য করা চলবে না, কারণ কম্পার্টমেন্টে আর কেউ নেই। তার মানে বুঝতে পেরেছো তো গল্পের ফোকাস লাইটটা কার দিকে? গল্পকথক আর মেয়েটার দিকে। ডেফিনেটলি তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে চলেছে, হ্যাঁ, কিছু ভালো লাগা জন্ম নিতে শুরু করেছে, যার জন্য তার স্বীকারোক্তি পেলাম আমরা লেখকের কণ্ঠে। লেখক বলে উঠল যে আমার ভালো লেগেছিল মেয়েটার গলার আওয়াজ এবং পায়ের চপ্পলের আওয়াজ। এবার কেউ শুনে বলতে পারে কি ব্যাপার, পায়ের চপ্পলের আওয়াজ, এটা আবার কারোর ভালো লাগে নাকি? আজকে আমরা যারা দৃষ্টিবান আমাদের ভালো লাগা, আর যারা অন্ধ, যা চোখে দেখতে পায় না, তাদের ভালো লাগার জায়গাগুলো অনেক আলাদা। তো তাদেরকে সব কিছু ধরে স্পর্শ দিয়ে শুনেই অনুভব করতে হয়। তাই আমাদের ভালো লাগার সাথে তাদের ভালো লাগার মধ্যে অনেকটা ব্যবধান আছে, সেটা বুঝে নিতে হবে। তাই বলছে আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস। ভয়েসটা কখন শুনলো? ওই যে ভদ্রমহিলা কিছু বলছিল, ইনস্ট্রাকশনস, হয়তো তার সাথে তখন কথা বলেছে, ওগুলো শুনে ফেলেছে। আচ্ছা, গেল। কি বলেছে? এবার কনভারসেশন শুরু হলো, গল্পকথক নিজেই মেয়েটার সাথে কথা বলতে শুরু করলেন। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। এবার ভদ্রমহিলাকে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো গল্পকথক, তুমি কি দেহরার সমস্ত পথটাই যাবে? আই আস্কড। এই যে ডাইরেক্ট স্পিচ শুরু হলো, গল্পকথক কথা বলছে, জিজ্ঞাসা করছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, দেহরা যাওয়ার যে সমস্ত পথটা, সেই গোটা জার্নিটাতে কি তুমি করছো? গোটা পথটাই কি যাবে? I must have been sitting in a dark corner because my voice startled her. আমার মনে হয় অন্ধকার যে কোণাটায় আমি বসেছিলাম, ট্রেনের কামরা যেই জায়গাটায় বসেছিলাম সেখানে খানিকটা অন্ধকার ছিল। ওই অন্ধকার কোণে বসে থাকাটাই মনে হয় ভালো ছিল আমার পক্ষে। কেন কেন এই কথা বললেন? কারণ যেই তিনি প্রশ্নটা করেছেন কিনা সেটা মেয়েটাকে চমকে দিল। কি দিল? চমকে দিল, কেঁপে উঠল, স্ট্যারেলড, আতঙ্কিত করে তুলল। হ্যাঁ, আকস্মিকভাবে, যেমন করে আমরা হাইড অ্যান্ড সিক খেলার সময়, লুকোচুরি খেলার সময় পিছন দিকে সে যখন আমার ধাপ্পা বলে, তখন কি অচমকায় কিন্তু অনেক সময় গা কিন্তু কেঁপে ওঠে, কিন্তু ঠিক তাই। কেন হলো বলো তো? কারণ মেয়েটা তো চোখে দেখে না, হঠাৎ করে যদি কেউ কথা বলো কেঁপে উঠবে কি না? উঠবে তো, কারণ ও তো স্বাভাবিক না আমাদের মতো। মেয়েটাও তো চোখে দেখে না, আমরা তো গল্পে পড়েছিলাম, শুরুতেই পড়েছিলাম আউটলাইনে, যে মেয়েটা এবং গল্পগত কেউই চোখে দেখতে পান না, কিন্তু দুজনের কেউই তাদের অন্ধত্বের কথা কাউকে বলেনি। তাই আমি প্রশ্ন করে আমার বড় খারাপই লাগলো, কারণ আমার প্রশ্ন শুনেই মেয়েটা যেন কেমন চমকে উঠলো রে। শি গেভ এ লিটল এক্সক্লামেশন। আমার প্রশ্নটা শুনে সেই মেয়েটি খানিকটা বিস্ময় প্রকাশ করলো। যখন করলো, তুমি কি দেরার সমস্ত পথে যাচ্ছ? কে বলে এই যে এক্সপ্লেনেশন, এটা কিন্তু গল্পের কোথাও নেই, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে কিন্তু, যে কে বললো। হ্যাঁ, এই এক্সপ্লেনেশন, এই যে বিস্ময়টা, এই বিস্ময় প্রকাশটা করলো। I did not know anyone else was here. এবার মেয়েটা উত্তর দিল, আমি তো জানতাম না যে আগে থেকে কেউ এখানে আছে। ঠিক আছে, আমি তো জানতামই না আগে থেকে আছে। তার মানে মেয়েটা বলতে চাইছে যে কক্ষে আমি উঠেছি, এই কক্ষে যে আগে থেকে কোনো মানুষ বসে আছে সেটা তো আমি জানতাম না। মেয়েটা এইটাই উত্তর দিল। তাহলে মেয়েটা এই কথাটা বললো মুখে দিয়ে, যে যখন ন্যারেটর যে কোশ্চেনটা করলো যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি দেহরার উত্তর সমস্ত পথটা যাবে কিনা, উত্তরটা হতো কি ইয়েস আর নো। তা না বলে মেয়েটা বললো আমি তো জানি না আগের থেকে কেউ এখানে বসে আছে। এই কথাটা যদি গল্পকথক শোনে, যখন শুনলো, তার কেমন লাগবে? ভালো না খারাপ? খারাপ লাগবে। কি ব্যাপার, আমি বসে আছি এখানে, উনি বলছে যে কেউ আছে আমি আগে থেকে জানতাম, তারপরে দেখেও দেখে না, মানুষ বলে পাত্তাই দেয় না, তাই তো? আচ্ছা, দেখো আসলে তো তা না, আসলে সেও তো অন্ধ। দেখো কিভাবে টুইস্ট তৈরি হচ্ছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. তা বলেছে, এবার গল্পগত খানিকটা খোঁচা দিয়ে মেয়েটাকে একটা কথা শুনলো, খানিকটা খোঁচা দিয়ে কি বললো, বেশ ভালো, এ তো প্রায়ই ঘটে, যাদের দৃষ্টিশক্তি ভালো তারাই কাছের জিনিসকে দেখতে ব্যর্থ হয়। তার মানে চোখ থাকতেও চোখ নেই, এই কথা আমরা হামেশাই শুনে থাকি। এইটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, আরে তোর চোখের সামনেই আছে, তুই খুঁজে পাস না মানে কি, তুই কি অন্ধ নাকি? সো দিস ইজ দ্য লাইন।
গল্পকথক কিন্তু মেয়েটাকে খোঁচা দিয়ে বলছে, আসলে হ্যাঁ হ্যাঁ বেশ ভালোই বললেন, আসলে কি বলেন তো, যাদের দৃষ্টিশক্তি ভালো না তারাই কাছের জিনিসকে দেখতে ভুল করে। এখানে মধ্যে একটা তীব্র ব্যথাও আছে। ব্যথাটা হচ্ছে আমি একজন অন্ধ, আমি জানি চোখের গুরুত্বটা কি, আর আপনি চোখ থাকা সত্ত্বেও আমায় দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এতটা অবহেলা, এটাই খোঁচা দিয়ে শোনানো হলো কিন্তু। হ্যাঁ, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। এবার তিনি একটা অ্যাডভাইস দিচ্ছেন, মেয়েটাকে অ্যাডভাইস দিচ্ছেন যে যাদের চোখ আছে আমার মনে হয় তাদের চোখটা ব্যবহার করা উচিত, সব কিছুকে ভালো করে দেখা উচিত, এড়িয়ে চলা উচিত না। মানে আজকে চোখ আছে তো চোখের মর্মটা আপনি বুঝতে পারছেন না, চোখটা দিয়েছে একে ব্যবহার করুন, তাই তো? আমার মনে হয় তাদেরকে একটু বেশি মনোযোগী হওয়া উচিত, এভাবে বলেছে। মেয়েটা তো জানেই না ওকে এইগুলো কেন কথা শোনানো হচ্ছে। মেয়েটা মনে মনে ভাবতে, এ কি, দেখতে পাচ্ছে আমি অন্ধ, তাও আমাকে চোখ নিয়ে কথা বলছে, তার মানে আমাকে অবহেলা করছে, অন্ধ জেনে আমাকে কি করছে, তামাশা করছে, আমাকে কি করছে, তামাশা করছে। Whereas people who cannot see or see very little have to take in only the essentials. বলেই গল্পকথা আবার মেয়েটার উদ্দেশ্যে বলল, ভেবে দেখুন তো সেই সমস্ত মানুষদের কথা যারা চোখে দেখতে পায় না, তারা তো কারি কারি জিনিস হাতে নিয়ে চলতে পারে না, তাদের প্রয়োজনীয় জিনিসটুকুই হাতে সম্বল করে নিয়ে চলে। ঠিক আছে, এই কথা কার উদ্দেশ্যে বললো? মেয়েটার উদ্দেশ্যে। মেয়েটা কি চোখে দেখতে পায়? তাহলে এই কথা কি গল্পকথক যেটা বলেছে মেয়েটার ভালো লাগবে না, তাকে হার্ট করবে? হার্ট করবে, because I am blind and the person is saying that I have to watch each and everything very carefully, but how can I watch? ঠিক আছে, I can't see, আমি তো দেখতেই পারি না। তাহলে কতটা তামাশা করছে আমাকে নিয়ে। মেয়েটাও কিন্তু মনে মনে হার্ট হচ্ছে। দেখো, whatever registered stellingly on their remaining senses, বলছে যারা চোখে দেখতে পায় না তাদেরকে যা কিছু বলে দেওয়া হয় সে বলে দেওয়া কতটুকুই তাদের অবলম্বন, তারপরে সেটা তারা শুনে নিয়ে মনে রেখে নিয়ে কাজ করে যতক্ষণ তারা পারে, তারপরে ভুলে গেলে আশেপাশের লোককে জিজ্ঞাসা করতে হয়। আমরা সিনেমাতে অনেক মুভিতে দেখেছি যে মানুষ রাস্তা পার হসে বলছে, দাদা অমুক বাসটা কি এসেছে, তারপরে ট্রাফিক পুলিশ বা কোনো স্বজন ব্যক্তি, হ্যাঁ, সেই হয়তো তাকে হাত ধরে গাড়িটাতে উঠিয়ে দেয়। সো দিস ইজ দ্য লাইন। এই যে যা কিছু তাদের বলে দেওয়া হয় যতক্ষণ মনে থাকে অবশিষ্ট থাকে ততক্ষণ তারা কাজ চালাতে পারে, তারপরে অন্যের সাহায্য। কারণ অন্ধত্ব মানেই কি? একটা অভিশাপ, তাই তো? একটা বিকলাঙ্গতা, যে আমাকে কেউ ভালোবাসে না বা আমাকে কেউ পাত্তা দেয় না। সত্যি তাই, মেয়েটা কিন্তু ভাবছে এরকম করে, কারণ নইলে আমার সাথে এরকম ঠাট্টা করে যে চোখে দেখতে পাই না, চোখ ভালো করে দেখা উচিত, চোখ তো নেই আমার, তা জেনেও আমাকে এতগুলো কথা বলছে। I did not see you either, I said, but I heard you coming. গল্পকথক ভাবছে যে এইবার মেয়েটাকে যদি আমি আগ বাড়িয়ে বাড়িয়ে কথা বলছি আমাকে ছোঁচা মনে করবে, মনে হয় যে কি ব্যাপার, আমি পাত্তা দিচ্ছি না অথচ আমাকে এত গায়ের উপরে এসে কথা বলতে যাচ্ছে। তো মেয়েটা যাতে এমন মন মানসিকতা না জন্মায়, তাই মেয়েটাকে বলে দিল যে আপনিও এসেছেন, আই ডিড নট সি ইউ আইদার, আমিও আপনাকে কিন্তু দেখিনি, আপনি আসলেন তাই শুনছি। হ্যাঁ, বাট দ্য ন্যারেটার কি ওয়াজ কন্টিনিউয়াসলি কি অবজার্ভিং দ্য গার্ল। হ্যাঁ, বেশ কিছু সময় আগে থেকে কিন্তু গল্পকথক মেয়েটার উপরে নজর রাখছিলেন, চোখ দিয়ে না হোক, তার মন দিয়ে, তার অন্যান্য যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে। তাই তাকে যেন একটু গায়ে পড়া না মনে হয়, সেই জন্য মেয়েটাকে বলল, আমিও আপনাকে দেখিনি কিন্তু বিশ্বাস করুন, আপনি আসলেন, শব্দ হলো তাই বলুন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. এই লাইনটা শুনে কেন জানি মনে হয় গল্পকথক মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ নইলে একজন তার অন্ধত্বের কথা গোপন করতে পারে দুই কারণে। এক তো হচ্ছে সে জানে যে এই অন্ধত্বের কথা শুনলে পরে তার সাথে কেউ কথা বলবে না, কারণ অন্ধত্ব একটা অভিশাপ। এরকম মানে তোমার ফিজিক্যালি ডিফর্মড কজন মানুষকে নিয়ে মানুষ পুজো দেখতে ঘুরতে বেরোয় বলো তো, তাই তো? আমাদের কটা বন্ধুবান্ধবী আছে, বা আমরা কটা বন্ধুবান্ধবী আছে যে একটা পা মানে তার চলতে সে পারে না এমন একটা ডিফর্ম, বা চোখে দেখতে পারে না, তার হাত ধরে আমরা পুজো ঘুরিয়ে দেখাচ্ছি তাদেরকে, তাই তো? তাই তো করি কি? আমরা করতে পারি না কিন্তু। তাহলে এটা একটা কিন্তু মানসিকতা, যে গল্পকথক বুঝতে পারছেন যে আমার কিন্তু মনে হচ্ছে যদি আমি আমার অন্ধত্বের কথাটা গোপন করতে পারতাম তবে নিঘাত মেয়েটার সাথে হয়তো কথাটা বাড়ির, বা সে হয়তো আমার সাথে ইন্টারেস্টেড হতো কথা বলতে। কিন্তু অন্ধত্বের কথা জানলেই তো আর কি, আর কথা হবে? আর কথা হবে, সে তো আমার পাত্তাই দেবে না, আমি যে অন্ধ, মেয়েটা তো স্বাভাবিক। I wondered, আমি অবাক চিত্তে ভাবলাম, if I would be able to prevent her from discovering that I was blind,
যদি পারতাম আমার অন্ধত্বটা মেয়েটার থেকে গোপন করতে, কি বড়ই না ভালো হতো যদি পারতাম। Provided I keep to my seat, I thought it should not be too difficult. আমি যদি আমার স্থানেই বসে থাকি, যে জায়গাটা আমি বসে আছি, এটা আলো আধারি জায়গা, একটু অন্ধকারও আছে একটু আলো তো আছে, এখনো মনে হয় মেয়েটা বুঝতে পারিনি যে আমি অন্ধ। তাই এই জায়গার থেকে যে চোখে দেখতে পাই, এই নাটকটাকে কন্টিনিউ করতে পারি, তাহলেই কিন্তু ও আমাকে ধরতে পারবে না। আর মনে হয় আমি এই জায়গা থেকে এটা করতে পারবো, এতক্ষণ যেহেতু ধরতে পারিনি। এইগুলো কিন্তু একটা স্বাভাবিক মানুষের ভাবনা নয় কেউ, এগুলো একটা অন্ধের ভাবনা, কিন্তু তোমাকে ওই দিক থেকেই বিচার করতে হবে, বুঝতে পারলো তো? তার মনে এই আশাগুলো যাচ্ছে। The girl said, I am getting off at Saharanpur. মেয়েটা এই যে প্রশ্নটা করলো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এই প্রশ্নের উত্তর মেয়েটা এখন বললো, দ্য গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট, গেটিং অফ মানে হচ্ছে অবতরণ করা বা নেমে পড়া, গেট অফ। আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। কোথায় নেমে যাচ্ছি? সাহারানপুর। আমি দেখেছিলাম যে মেয়েটা কিন্তু রোহানার থেকে উঠেছিল। কোথা থেকে উঠেছিল? রোহানা স্টেশন থেকে। নামবে কোথায়? সাহারানপুরে। এটা ডেস্টিনেশন তার। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সাথে সেখানে সাক্ষাৎ করবেন, মানে আমার কাকিমা আমায় স্টেশনে নিতে আসবেন, রিসিভ করতে আসবেন। এটা কে বললো? মেয়েটা গল্পকথককে বলল, মেয়েটাকে বলল। গল্পকথক বললো, মেয়েটার প্রশ্ন যে তখন যে প্রশ্নটা করেছে তার প্রতি উত্তর শুনে বলছে, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত হওয়া। আই রিপ্লাইড, বলছে গল্পকথক তখন বলছে, তাহলে বাবা আপনার সাথে বেশি পরিচয় বাড়িয়ে লাভ নেই। তার মানে মেয়েটা যে খুব তাড়াতাড়ি নেমে পড়বে, এই কথাটা আবার গল্পকথকের মনে ঠিক ভালো লাগলো না। সে চাইছিল মেয়েটা যেন তার যাত্রা শেষ অবধি তার সাথে থাকুক, ঠিক আছে? তাই জন্য সে বলছে, তাহলে বাপু আপনার সাথে আর বেশি পরিচয় বাড়িয়ে কাজ নেই। কারণ কি, আমি একলা যাচ্ছিলাম, মানুষটা আপনার সাথে কিছুক্ষণ গল্প করব, তারপরে যখন আপনি নেমে যাবেন তারপরে আমাকে বোকার মতো আমার বসে থাকতে হবে। তাই মানে তার মানে যে আমি এতক্ষণ যে চুপচাপ ছিলাম সেটাই ভালো, কারণ পরে তো আমি কথা বলার পর আবার একলা বসে থাকতে পারবো না, তখন উসফিস লাগবে। সেটাই বলছে যে আই রিপ্লাই, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তারপরে বলছে আবার কাকিমা নিতে আসবে। কাকিমারা আবার নিষিদ্ধ জন্তুর মতনই হয়। কাকিমারা কি হয়? নিষিদ্ধ জন্তুর মতো হয়। ফর্মিডেবল কথার অর্থ হচ্ছে নিষিদ্ধ, হ্যাঁ, বা বেশ ভয়ানক জন্তুর মতো। কেন এটা কেন বলেছেন? কারণ মেয়েটা যদি গল্পকথকের সাথে কথা বলে, নামার আগে বলতে হবে বাই। এইটাই গল্পকথকের মেয়েটার কাকিমা গেটের থেকে দাঁড়িয়ে শুনে বলে, কে রে, বাই, কি ব্যাপার, ঠিক আছে তো? তো এরকম একটা ভাব চলে আসবে। তার মানে অযাচিত কিছু প্রশ্ন, আদৌ কিছু না, কিন্তু ফালতু ফালতু মেয়েটাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে, কবে থেকে চিনিস, কেন কথা বললি, কে হয়, নানা রকম প্রশ্ন, এবং সবগুলোই বাস্তবিক, অবাস্তবিক নয়। গল্পটা কিন্তু কাল্পনিক হলেও গল্পটার মধ্যে বাস্তবিকতা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরাও কোনো এক সময় হয়েছি। তো সেটাই বলেছে যে ওইটা আমি চাই না, বেকার বেকার কাউকে হ্যারেস করতে চাই না। কথা বলবে না ভালো, কারণ নামলে পরে কাকিমারা যে আবার খ্যাটখ্যাটা স্বভাবের হয়, কি বলতে কি না বলবে মেয়েটাকে, দরকার নেই ভাই, অল্প সময় কথা বলে বিপদে ফেলার গেল। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটা প্রশ্ন করলো। এবার আরেকটা ডাইরেক্ট স্পিচ পেলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন মার্ক। তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন, তুমি বলেই বলি, গল্পটা বেশি রোমাঞ্চকর মনে হবে। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? টু দেরা অ্যান্ড দেন টু মুসুরি। ন্যারেটার বললেন, ন্যারেটার কোনো সময় ব্যতীত না করেই ডাইরেক্ট মেয়েটার সাথে কথাবার্তা যাতে আরও চলতে থাকে, কোনো ডিলে না করেই তাড়াতাড়ি উত্তর দিয়ে বলেন, টু দেহরা, প্রথমে দেহরা যাব, তারপরে সেখান থেকে চলে যাব মুসুরি। তা দুটো ডেস্টিনেশন, একটা দেহরা, একটা হচ্ছে মুসৌরি। মুসুরি না কিন্তু, মুসৌরি, মুসৌরিতে চলে যাব। ও একটা ইন্টারজেকশন ইউজ হয়েছে, ও হাউ লাকি ইউ আর, তুমি কতই না ভালো, ভাগ্যবান, তুমি কতই না ভাগ্যবান। কে বললো? মেয়েটা। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। মেয়েটা বলল, তুমি বড় ভাগ্যবান গো। কেন? তুমি যে মুসৌরিতে থাকো, ওখানে যেতে যাচ্ছ, আমার বড় শখ জানো ওখানে বেড়াতে যাওয়ার। ওখানে শুনেছি নাকি পাহাড়গুলো বেশ সুন্দর, অক্টোবর মাসে সেই সুন্দর হয়ে যায় বলে, হ্যাঁ, সেই অপরূপ হয় সৌন্দর্য দেখতে, তাই নাকি? খুব সুন্দর হয় না গো? এইভাবে কথাগুলো বলছে, ঠিক আছে? তার মানে দ্য গার্ল কোথায় যেতে চায়? মুসৌরিতে যায়। মুসৌরি একটা কি প্লেস? হিলি প্লেস, ঠিক আছে? সেই বিউটিটাকে অবজার্ভ করতে চায় কে?
দেখো মেয়েটা, কিন্তু দেখতে পায় না। এই যে আয়রনি। অক্টোবর কোন মাসে সব থেকে মুসুরি সুন্দর হয়? অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, কলিং অন মাই মেমোরিজ। স্মৃতিচারণ করে, কলিং অন মানে হচ্ছে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করে আমার, স্মৃতিচারণ করে আমি, কলিং অন মানে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করে আমি বললাম হ্যাঁ তুমি যথার্থ বলেছ, এটাই আদর্শ সময়। তো which time is best to visit Mussoorie? October is the month of October is best time to visit Mussoorie. মুসৌরিতে বেড়াতে যাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে কি? অক্টোবর মাস। এই কথা তিনি কি করলেন? তার মনের পুরনো দিনের স্মৃতিগুলো মনে করে বলে করে, এখন তো তিনি চোখে দেখতে পান না, লেখকও দেখতে পান না। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। পাহাড়গুলো ঢেকে যায় বন্য ডালিয়া ফুল দিয়ে। চিন্তা কর, ডালিয়া ফুল এমনি কত সুন্দর, গোটা পাহাড়টা ডালিয়া ফুল দিয়ে ঢেকে যায়। দ্য সান ইজ ডেলিশিয়াস। সূর্যের আলোটা বড়ই মিষ্টি। ডেলিশিয়াস মানে সুস্বাদু। এখানে সূর্যের আলো কি বলা হয়েছে? মানে ভোরের আকাশে সে ঠান্ডা ওয়েদারে সূর্যের আলোগুলো যখন এসে গালে বা শরীরে পড়ে তখন সেটা অপরূপ লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার। আর রাতের বেলা করে সেখানে কি হয়? বড় বড় কাঠের ডুমগুলো একসাথে করে বনফায়ার বা লক ফায়ার জ্বালানো হয়, লোকে ওখানে পাশে বসে এনজয় করে, তাই তো আমরা মুভিতে দেখেছি। ড্রিঙ্ক আ লিটিল ব্র্যান্ডি, এবং সঙ্গে তারা উত্তেজক পানীয়, মানে ওয়াইন জাতীয় পানীয় তারা গ্রহণ করে। তো পাহাড়ি এলাকায় এগুলো একটা ট্র্যাডিশনাল, একটা সিস্টেমেটিক ওয়েতে মানুষ চলে, এইভাবেই তারা লাইফটাকে লিড করে। এই জিনিসগুলো তিনি ডিসক্রাইব করলো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। বলেছে এখন কিন্তু বেশিরভাগ ট্যুরিস্টরা চলে গেছে, কারণ এখন তো অক্টোবর মাস নয়, চলে গেছে। এখন পথগুলো কি? নিস্তব্ধ এবং জনমানব শূন্য। ডেজার্টেড মিনস জনমানব শূন্য, মানে লোক নেই। হ্যাঁ, খা করছে, এখন আর লোক নেই, কারণ এখন তো অক্টোবর মাস না। তাহলে ভিজিটাররা কখন ভিজিট করে? অক্টোবর। আচ্ছা, ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। বলে তিনি আবার রিপিট করলেন, হ্যাঁ অক্টোবরই ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট। আমার কথাগুলো শুনে মেয়েটা স্তব্ধ হয়ে গেল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাজ টাচড হার অর ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল। আমি মনে মনে ভাবছি কী ব্যাপার, আমার ডেসক্রিপশন শুনে, জায়গাটার বর্ণনা শুনে মেয়েটা কোনো কথা বলে না কেন? আমার কথা ওর মনে ভালো লেগে গেল না তো? অর্থাৎ আমি যা বলছি আমার ডেসক্রিপশনগুলো ভালো লেগে গেল না তো? মানে আমাকে কথাগুলোকে ভালো লেগে গেলো, বা ও আমাকে পাগল মনে করছে না তো, যে আবেগে ভেসে যাওয়া একটা পাগল। আমি বলেছি কেমন, ও এত বড় একটা লাইন শুনিয়ে দিল মুসৌরি সম্পর্কে, এমন কিছু না তো। তার মানে এখানে গল্প কত চিন্তাশীল। তিনি ভাবছে যে মেয়েটা হয়তো তাকে হয়তো আবেগে ভেসে যাওয়া কোনো পাগল, কিংবা তার কথাগুলোতে তার মন ছুঁয়ে গেছে, ঠিক আছে, যে কোনো একটা কিছু। দেন আই মেড এ মিস্টেক। এগুলো কথা মনে মনে ভাবতে ভাবতে আমি একটা ভুল করে বসলাম। কি ভুল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি এমন একটা প্রশ্ন করে বসলাম যেটা দিয়ে আমি অন্ধ কিনা এটা ধরে নেওয়া যেতে পারে, বা আমি যে অন্ধ সেটা গোপন করে রেখেছি সেটা আত্মপ্রকাশ করে যেতে পারে। আমি দেখা সংক্রান্ত প্রশ্ন করে ফেলছি। কি সংক্রান্ত প্রশ্ন? দেখা সংক্রান্ত। আমি মেয়েটাকে বলে ফেলছি, আচ্ছা বাইরেটা কেমন লাগছে গো দেখতে। এইবার মেয়েটা যদি আমাকে কোনো দেখা সংক্রান্ত প্রশ্ন করে, তাহলেই তো ফেসে যাবো তো, কারণ আমার যে অন্ধত্ব সেটা তো প্রকাশ পেয়ে যাবে মেয়েটার কাছে। তো বিপদে পড়ে গেলাম। ওই জন্য বলছে দেন আই মেড এ মিস্টেক। আমি এই আবেগে কথা বলতে বলতে একটা দুম করে একটা ভুল প্রশ্ন করে বসলাম। তারপরে কি হলো দেখা যাক। যেহেতু ভুল প্রশ্ন করে ফেলছি, তারপরে নিজের মনকেই আবার লেখক বলছেন, শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। গল্পকথক বলছেন, আমার তো মনে হয় সে প্রশ্ন শুনে অবাক হবে না, কারণ আমি অন্ধা, আমার মনে ভয়, তাই তো। যার মানে যে চোরের মন পুলিশ, তাই আমার মনে ভয় যে ও আমাকে ধরে ফেলবে, কিন্তু তার তো এটা প্রশ্ন অবাক হওয়ার কিছু নেই। আমরা তো অর্ডিনারি সবাইকেই বলি যে বাইরেটা কেমন লাগছে আজকে, বা ওয়েদারটা কেমন। তো মেয়েটা হয়তো এই প্রশ্নে এমন কিছু বা ভাববে না, বা আমাকে ধরে ফেলবে না যে আমি অন্ধ। হ্যাড শি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি। সে কি সেই সব কিছুই দেখতে পায় বা পাচ্ছে যেগুলো আমি পারছি না? এটা লেখক নিজেকে প্রশ্ন করেছে। সে কি সব কিছু দেখতে পায় যেটা আমি দেখতে পাচ্ছি না? অর্থাৎ আমার তাকে জানার জন্য যে চেষ্টা, আমি বাইরেটাকে যেভাবে জানতে চাই তাকেও তেমন করে জানতে চাচ্ছি। আমার সমস্ত জানার বিষয় যে তাকে করে নিয়েছি, হ্যাঁ, যেমন করে তার সাথে কথা বলার জন্য যা কিছু বলে চলেছি,
সে কি বুঝতে পারছে সেটা? সে কি বুঝতে পারছে নাকি শুধু বাইরেটা দেখছে, নাকি আমার কথাও সে বুঝতে পারছে? বুঝতে পারলো তো? মানে যে আমি যে তোমার সম্বন্ধে ইন্টারেস্ট ফিল করছি, আমি যে তোমার সম্বন্ধে জানতে চাই, তুমি কি বুঝতে পারছো যে বাইরের যে জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি, যেগুলো আমি পারছি না তুমি পারছো, তার সাথে সাথে কি তুমি এটাও বুঝতে পারছো যেটা আমি দেখতে চাচ্ছি? মানে কি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, বন্ধুত্ব করতে চাচ্ছি, তুমি এটা বুঝতে পারছো? আচ্ছা, বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু মেয়েটা আমার প্রশ্নের উত্তর, যেটা প্রশ্নটা ছিল যে বাইরেটা কেমন দেখতে লাগছিল, এই প্রশ্নের উত্তর তো দিল না, কিন্তু এমন একটা প্রশ্ন করে বসলো মেয়েটা আমাকে, যেটা আমার সন্দেহটা মন থেকে মিটে গেল যে আমি যে অন্ধ সেটা বুঝতে পারিনি। কি বলেছে মেয়েটা? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ উইন্ডো, শি আস্কড। মেয়েটা বললো তুমি নিজেই দেখে নাও না বাইরেটা দেখতে কেমন। কেন বললো? কারণ মেয়েটা ভাবছে এ কী রে লোকটা, আমি অন্ধ তাও সত্য বলে বাইরেটা কেমন দেখতে, এ বারবার করে দেখি আমাকে নিয়ে তামাশা করছে। তাই খেপে গিয়ে আমি ওটা বললো যে তুমি নিজেই দেখে নাও না বাইরেটা কেমন লাগছে দেখতে। I moved easily along the berth and felt for the window ledge. ledge মানে ধার বা কিনারা। ledge মানে কি? কোনো কিছু ধার বা কিনারা, তাকে বলে ledge। তা বলছে আমি কি করলাম, আমি ধীরে ধীরে ওই বার্থ মানে বসার যে জায়গাটা সেটার গা ঘেঁষে ঘেঁষে এগিয়ে গেলাম। মানে একটা কি অন্ধ মানুষ যদি নর্মালি হাঁটতে ধাক্কা ধুক্কা লেগে যেতে পারে তো এদিক ওদিক, তাই জন্য আমি একটু চালাকি করে আমি ওই ধার ঘেরে ঘেরে আস্তে আস্তে এগিয়ে গেলাম। গিয়ে কোথায় বসে পড়লাম? উইন্ডোলে, জানলা। কারণ বুঝতে পারছি, চোখে তো দেখি না, আলো তো সংবেদনশীল, আমি তো আলোটা বুঝতে পারছি, আমার চোখগুলো তো সংবেদনশীল যে আলোটা আসছে, তাই আমি ওই জানলার কাছাকাছি এক জায়গায় বসে পড়লাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি জানলার দিকে তাকিয়ে বসলাম। মেকিং এ প্রিটেন্স, ভান করতে লাগলাম। মেকিং মানে কি? তৈরি করা, মানে তৈরি করা বা করার ভান করলাম। কি দেখার বাইরে, এইটা ভান করছি যে বাইরে আমি দেখছি। মেকিং এ প্রিটেন্স, আমি ভান করছিলাম। কিসের ভান? অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যে বাইরের যে ভূমিরূপ বা ভূমির যে গঠন বা যা যা কিছু আছে সব যেন আমি বসে বসে দেখছি, এরকম করে ভান করে দেখছি। আদৌ কিন্তু দেখতে পাচ্ছি না, অ্যাক্টিং জাস্ট। প্রিটেন্স মানে ভান করা। আই হার্ট দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের মানে ট্রেন গাড়ির যন্ত্রের ফসফসানি শব্দ শুনছি। দ্য রাম্বলস অফ দ্য হুইলস, চাকার ঝিকঝিক শব্দ শুনছি। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখ দিয়ে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, যে আলোকস্তম্ভ খুঁটিগুলো যেগুলো আছে একের পর এক একটা করে কী হচ্ছে, পেরিয়ে যাচ্ছে, একের পর একটা করে পেরিয়ে যাচ্ছে, সেগুলো আমি বসে বসে অনুভব করছি। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি তার দৃষ্টি আকর্ষণ করে তাকে বললাম তুমি কি লক্ষ্য করেছো? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আচ্ছা, তোমায় একটা কথা বলি। কি কথা বলুন? বলছি যে তুমি কি লক্ষ্য করেছো যে আমরা দেখো এখানে বসে আছি, কিন্তু গাছগুলো দেখো কেমন আমাদের ছেড়ে ছেড়ে চলে যায়। তো চলন্ত গাড়ির থেকে বা চলন্ত যানবাহন থেকে যে কোনো বাইরের জগৎ কি মনে হয় চলনশীল, যে এটা চলছে সেটা কেমন হয় স্থির, তাই না? সেটা মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেটাই হচ্ছে, এটাই বলছে যে তুমি কি লক্ষ্য করেছো বাইরে গাছগুলো কেমন। এইগুলো হচ্ছে কমন সেন্সের কথা, কারণ এটা চোখে যে একবার দেখেছে বা শুনেছে সে জানে যে এই জিনিসগুলো চোখে দেখতে পাওয়া মানুষ বলবে। কিন্তু মেয়েটার কাছে আবার ওই দেখার প্রশ্ন, বাইরেটা কি তুমি দেখছো গাছগুলো চলে যাচ্ছে? হ্যাঁ, তো গেল। মেয়েটা বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, খানিকটা বিরক্তি সুরে বলছে এ কি আবার নতুন কি, এ তো সর্বদাই ঘটে, এতে আবার নতুন কি আছে, গাছ চলে যাচ্ছে। সে বলল ডু ইউ সি এনি অ্যানিমালস, বাস। মেয়েটা একটা কোয়েশ্চেন করে বসছে, তুমি কি কোনো জীবজন্তু দেখলে? কারণ ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছিল সেখানে একটা ফরেস্ট পড়ে, ফরেস্টটা হচ্ছে দেহরা ফরেস্ট। সে দেহরা ফরেস্ট থেকে অনেক সময় ভেতর থেকে বন্য জীবজন্তু ফরেস্টের বাইরে ওই রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি চলে আসে। সেই জন্য বলেছে তুমি কি কোনো জীবজন্তু দেখলে, বাইরে কি কোনো জীবজন্তু চলে এসছে, দেখেছো? বাস। তো কোয়েশ্চেনটা কি? এটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, কিন্তু হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, কারণ ধরা পড়া যাওয়ার চান্স 100%। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি খানিকটা নিশ্চিত হয়ে দুম করে বলে বসলাম না না দেখিনি, কই দেখিনি তো। কোয়াইট কনফিডেন্টলি, খানিকটা নিশ্চিতভাবে এই কথা বললাম। কেন? আই নিউ, আমি আগে থেকেই জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, যে দেহরা ফরেস্টের সংলগ্ন এরিয়াতে এখন প্রায় বন্যপ্রাণী দেখা যায় না বললেই চলে। হার্ডলি মানে খুব কম, ভেরি ফিউ। ঠিক আছে, হার্ডলি মিনস ভেরি ফিউ বা খুব কম, এখন আর বন্য প্রাণী দেখা যায় না বললেই চলে, না বললেই নয়। হ্যাঁ, না এর সমান। আচ্ছা, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, আমি জানলার থেকে মুখ ফিরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বসলাম আর কিছুক্ষণ কোনো কথা বললাম না, দুজনেই চুপ।
দুজনেই চুপ করে আছি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। মেয়েটাকে বললাম, আই রিমার্ক, গল্পকথক বলল, তোমার মুখটা তো বেশ মজাদার। সাধারণত আমরা কাউকে প্রশংসা করে বলে থাকি যে তুমি দেখতে বড় সুন্দর, হ্যাঁ, বা ইউ আর লুকিং প্রিটি, বাট কাউকে বলি না তোমার মুখটা ভীষণ মজাদার, হ্যাঁ, ইন্টারেস্টিং। সো দিস ওয়ার্ড ইজ আনকমন ওয়ার্ড, হ্যাঁ, যেটা আমরা কারোর সৌন্দর্য মানে কোনো ফিমেল যে মহিলাদেরকে বোঝাতে গিয়ে এই শব্দটাকে ইউজ করেছে যে তোমার মুখটা বড় মজাদার। ঠিক আছে, তো এটা একটা মানে অন্য ধরনের একটা শব্দ তিনি ব্যবহার করলেন। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। আমি বেশি সাহস দেখাচ্ছিলাম, কিন্তু আমি জানি যে কথাটা আমি মন্দ বলিনি, কারণ আমার মনে এসছে কাউকে দেখতে যদি ভালো হয় আমি তার দিকে তাকিয়ে বলি যে তুমি দেখতে খুব সুন্দর, এতে তো কোনো খারাপ কিছু নেই, এতে কি খারাপ আছে? কিচ্ছু খারাপ নেই তো। তাই আমি এটুকুনি জানি যে আমি কথাটা বলেছি এটা সেফ রিমার্ক, এখানে কোনো মানে এমন কিছু নেই যে আমি খুব খারাপ কথা বলে ফেলেছি। দেখি, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব কম সংখ্যক মেয়ে আছে যারা মিথ্যে প্রশংসা পছন্দ করে না, বেশিরভাগই করে। ঠিক আছে, তো তাহলে এটা কিন্তু আমার কথা না, আবার এটা লেখক বলেছেন, যে লেখক বলতে চাইছেন যে মেয়েদেরকে যদি একটু কেউ প্রশংসা করে তারা গোলে আত্মহারা। ঠিক আছে, হ্যাঁ, আবার খুব কম সংখ্যক মেয়ে আছে যারা বলে ওই চল ফোট, বেশি এগুলো কথা বলিস না, যা যা যা। ঠিক আছে, এই ব্যাপারটা মানে ওই চল ফোট এই সংখ্যাটা খুব কম, সামান্য কথাতেই গলে যাওয়া সংখ্যাটাই বেশি। সেটাই বলছে, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি মানে মিথ্যে তোষামত, তাকে কি বলে? চাটুকারিতা, তাকে বলে ফ্ল্যাটারি। তাহলে মিথ্যে তোষামত এড়িয়ে চলে এরকম মেয়ের সংখ্যা খুব কম। শি লাফড প্লিজেন্টলি। আমার কথা শুনে, এই যে ইন্টারেস্টিং কথাটা বলেছি, এই কথা শুনে মেয়েটা হো হো করে হেসে উঠলো। আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, এই শব্দটাই কিন্তু এই হাসিটাকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে। তার যে হাসি তাকে বোঝানোর জন্য বলা হয়েছে এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা সুস্পষ্ট মিষ্টি সুন্দর হাসি, হ্যাঁ, মানে দীর্ঘস্থায়ী হাসি। সে সুন্দর করে হো হো করে হেসে উঠলো। তার মানে কথাটা তার ভালো লেগেছে। কেন? ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বাহ, কি সুন্দর বললে তো কথাটা, আমার মুখটি নাকি বেশ মজাদার। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। আমি ক্লান্ত হয়ে পড়েছি জানো মানুষের কাছে শুনতে শুনতে যে আমার মুখটা বেশ সুন্দর। এই কথাটা মানুষ আমাকে বলতে বলতে ক্লান্ত করে ফেলছি। তাহলে আজকে তোমার কথাটা একটা নতুন স্বাদ পেলাম। তুমি এই কথাটা না বলে একটু অন্যরকমভাবে বলে যেতে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তাই তো আমাকে মানুষ সব সময় বলে তুমি দেখতে সুন্দর সুন্দর সুন্দর, এটা শুনতে শুনতে কানগুলো ধরে গেছে, আর ভালো লাগে না। তাই তোমার কথাটা আজকে বেশ ভালো লাগলো। এবার দেখো লেখকের এক্সপ্লেনেশনটা দেখো। ও সো ইউ আর ডু হ্যাভ এ প্রিটি ফেস। ও তার মানে তুমি দেখতে সুন্দর। আমি তো দেখতে পাচ্ছি না, কথা দিয়ে কথা তোলা, তাই তো? তাই কথা দিয়ে কথা দিয়ে বলো, তার মানে আমার আইডিয়াটা ঠিকই। তার মানে তুমি দেখতে কি, আমার আইডিয়াটা একদম ঠিকই যে তুমি দেখতে সুন্দর। আচ্ছা, থট আই, আমি মনে মনে যেটা ভেবেছিলাম, যে আমি যেটা মনে মনে ভেবেছিলাম। অ্যান্ড অ্যালাউড আই সে, তারপর আমি গলা বাড়িয়ে বললাম, গলা বাড়িয়ে এখন বললাম, হ্যাঁ, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হ্যাঁ, যারা বলে ঠিকই তো বলেছে, কারণ যারা দেখতে সুন্দর তাদের মুখ তো ইন্টারেস্টিং হবে, তা যারা বলে তা ভুল বলে না তো। আমি কথাটা একটু ঘুরিয়ে বলেছি, হ্যাঁ, এটা তিনি এটা প্রমাণ করছেন যে তিনিও দেখতে পাচ্ছেন ব্যাপারটা, বুঝতে পারলো তো? তার কিন্তু ধরা না পড়ার যে ভয়টা সেটা কিন্তু কাজ করেই যাচ্ছে। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি সেইড। মেয়েটা বলল, আপনিও বড় সুপুরুষ। অর্থাৎ এতক্ষণ মেয়েটার সাথে কথাবার্তা বলার মধ্যে দিয়ে, তাদের ভাব বিনিময়ের মধ্যে দিয়ে মেয়েটা এটুকুনি বুঝে গেছে যে সামনে থাকা মানুষটা কিন্তু একজন ভালো পুরুষ মানুষ। ঠিক আছে, আ গ্যালেন্ট ইয়াং ম্যান, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। মেয়েটা প্রশ্ন করছে যে আপনি বেশ ভালো একজন মানুষ, আমি জানলাম পুরুষ মানুষ, কিন্তু আপনি সবসময় এরকম সিরিয়াস হয়ে থাকেন কেন? আর সিরিয়াস হয়ে থাকবো না কেন? আমি যে ধরা পড়ার ভয়, তাই না? আমি তো আর খুলে কথা বলতে পারবো না। তাহলে বিকজ ন্যারেটর তো কি অন্ধ, সেটা তিনি গোপন করছেন, তাকে তো সিরিয়াস থাকতেই হবে। একবারে হো হো করে হেসে হেসে কথা বলে যদি ধরা পড়ে যায়। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমার কথাটা শুনে মনে হলো মেয়েটা মনে হয় আমার হাসি শুনতে চাইছে, যে আমি একটু হাসি খুশি থাকি সেটা সে চাইছে। কিন্তু কি করে হাসি বলো তো, এটা আমাদেরকে বলেছে, কি করে হাসি, কি করে হাসার চেষ্টা করি তার জন্য। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কারণ হাসির কথা ভাবলেই সেটা আমাকে আরও কষ্ট দেয়, আমাকে আরও একাকী করে দেয়। কারণ আজকে যদি আমি হাসি,
আমি কার উপরে আসছি? নিজের উপরে। কারণ আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পারার ভান করছি। উপরে যদি থুতু দেই, সেই থুতু তো নিজের মুখে এসেই পড়বে। তাহলে আমি যে দেখার যে ভান করছি, এখন যে হাসি, তাহলে কাকে বোকা বানাচ্ছে? নিজেকে। তাই হাসিটা আমার মুখ দিয়ে আসে না। এটা কে মনে মনে ভাবছে? লেখক ভাবছে, আমাদেরকে শেয়ার করছে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। কথা ফিরিয়ে তিনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে গিয়ে গল্পকথক বললেন যে আমরা খুব শীঘ্রই তোমরা স্টেশনে পৌঁছে যাবো, আর কিছুক্ষণ পরেই তোমার স্টেশনে পৌঁছে যাবো। কোন স্টেশন? সাহারানপুর। মেয়েটা সাহারানপুরে নামবে, ওই স্টেশনে পৌঁছে যাবো। থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি। ধন্যবাদ ঈশ্বর, ভালোই হলো, বাঁচা গেল ভাই, হাত ছেড়ে বাঁচলাম যাত্রাটা ছোট হওয়ার জন্য। তার মানে মেয়েটা লং জার্নি পছন্দ করে না, জার্নি ছোট হলে তার কোনো সমস্যা নেই। বলছে যে বাঁচা গেল বাবা, হাত ছেড়ে বাঁচলাম, জার্নিটা ছোট। আই ক্যান বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর এ মোর দেন 2 or 3 hours. I can't bear to sit in a train more than 2 or 3 hours. লেখিকা এখানে মেয়েটি বলে নিয়েছে যে আমি ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। তাহলে মেয়েটা ট্রেনে কতক্ষণ বসে থাকতে পারতো? 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে পারতো। 2 or 3 hours, মোর দেন 2 or 3 hours, 2 থেকে 3 ঘন্টা হার্ডলি, এর বেশি নয়। তারপরে আমার পক্ষে বসে থাকা সম্ভব নয়। এবার দেখো এই কথা শুনে গল্পকথ কি দুঃখ পায় না আনন্দ পায়? কি দেখো, yet I was prepared to sit there for almost any length of time. কথাটার লাইনের অর্থতে না, ভেতরে যাওয়ার চেষ্টা করো। তথাপি কিন্তু আমি প্রস্তুত এখানে বসে থাকতে, যত দূরত্বই হোক না কেন। মানে তোমার সাথে থাকতে গেলে যদি আমাকে চিরদিন এই ট্রেন গাড়িতেই বসে থাকতে হয়, আর ট্রেনটা যদি চলতেই থাকে, তাহলে তাতেও আমি রাজি। তা আমি তোমার সাথে থাকতে চাই, ঠিক আছে? এটা কিন্তু ডিপার লাইন কিন্তু, ঠিক আছে? বলছে yet I was prepared, আমি তৈরি, টু সিট দেয়ার, এখানেই বসে থাকবো, ফর অলমোস্ট এনি লেন্থ, যে কোনো দূরত্ব হোক না কেন, অফ টাইম, সময় যতই দীর্ঘ হোক না কেন, আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না, আমি বসে থাকতে পারি। তার মানে কি, আমি তোমার সঙ্গ যে পেয়েছি, আমাদের যে কথাবার্তা হয়েছে, এই কথা যেন চলতে থাকে, কোনোদিনও যাতে শেষ না হয়। কেন? গল্পকথকের জীবনটা এত অন্ধকারময় হয়েছে, মেয়েটা সেখানে আশার আলো হয়ে এসেছে, তাই তো? মেয়েটা হলো এখানে আশার আলো হয়েছে। তাকে দেখে সে অন্ধত্বকে ভুলে আবার আলোকে পাওয়ার চেষ্টা করছে। তাই জন্য তিনি চাইছে যে যাত্রাটা যেন আরও বয়, মেয়েটা যেন এত সহজে নেমে না যায়। এটা কিন্তু কথাটা বললো, কিন্তু মেয়েটা কি বলে শোনার জন্য বলেছে, এই কথা বলেছে, জাস্ট টু লিসেন টু হার টকিং। এটা বলেছিলাম শুধু এই কারণের জন্য। ও রিপ্লাইটা কি দেয়, ও কি আমার সাথে যাত্রা করে ওরও ভালো লাগছে, ওরও কি মনে হচ্ছে, আফসোস হচ্ছে, এই বন্ধু তুই চলে যাচ্ছিস রে, আর কটা দিন থেকে গেলে ভালো হতো। আমরা কি বলি, থাক না, কালকের দিনটা থাক, না না থাকতে, আমার বাবা ফোন করতেছে, না না থাক, থেকে জানা, একটা দিনের তো ব্যাপার। দেখো একটা দিন মানে কি 24 ঘন্টা, কিন্তু তাকে হারানোর যন্ত্রণাটা মনে হচ্ছে অনেক দিনের, তাই তো? আমরা বন্ধু বান্ধবের ক্ষেত্রেও এরকম করে থাকি যে যাস না রে, আজকের দিনটা থেকে কদিন পর আসছিস, ছাড়তে চাই না। ঠিক তাই গল্পকথা এই কথাটা বলার কারণ হচ্ছে মেয়েটা কি ফিল করছে সেটা বোঝা। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। একটা পর্বত থেকে কোনো যখন পাহাড়ি ঝর্ণা নেমে পড়ে, ঝরে পড়ে, তার মধ্যে যে সৌন্দর্য, উজ্জ্বলতা, মেয়েটার গলার উজ্জ্বলতা বা কণ্ঠের উজ্জ্বলতা, ঠিক তাই। তার মানে মেয়েটার গলার স্বরের সাথে একটা পাহাড়ি ঝর্ণার সৌন্দর্যের কথা তিনি কল্পনা করেছেন। বুঝতে পারলো তো? দেখো, as soon as she left the train she would forget our brief encounter. লেখক এটা ভালো করে জানে, মেয়েটা ট্রেন ছেড়ে নেমে যাওয়ার পরে লেখকের কথা আর মনে রাখবে না। তাদের মধ্যে যে ব্রিফ এনকাউন্টার, অর্থাৎ এই যে পুঙ্খানুপুঙ্খভাবে বা দীর্ঘ যে আলাপ আলোচনা হয়েছে দুজনের মধ্যে, এগুলো কিছুই মাথায় থাকবে না। জীবনে চলতে গিয়ে কত কারোর সাথেই তো আমরা বাসে চাপি, কজনের কথা মনে আছে বলো তো? আছে কি না? তাহলে বা আমরাই বা কজনের কথা মনে রেখেছি, বা তারাই বা আমাদের কজনের কথা মনে রেখেছে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু গল্পকথা আমাদের উদ্দেশ্যে বলেছেন যে আমি মেয়েটাকে ভুলবো না, সে যাত্রার পরেও নয়, যাত্রার হয়তো কিছুকাল পরেও নয়। কারণ ও আমার মনে এমন একটা জায়গা করে নিয়েছে, আমার অন্ধকার জগতে এমন একটা মানে আলো নিয়ে এসেছে যে আমি দৃষ্টিহীন না হয়েও যেন ওর মধ্যে দিয়ে আমি নিজেকে দেখতে পাচ্ছি। তাই তাকে আমি এত সহজে ভুলতে পারবো না। সে যাত্রার পরেও ভুলতে পারবো না, তার কিছু সময় পরেও ভুলতে পারবো না। কিন্তু এটা তিনি শিওর যে মেয়েটা ভুলে যাবে, মেয়েটা কিন্তু ভুলে যাবে। দ্য ইঞ্জিন হুইসেল স্ট্রিক্ট। ইঞ্জিনের যন্ত্রের বাঁশি কেঁপে উঠলো, বেজে উঠলো, মানে স্টেশন আসতেছে, ঘড়ি আসছে। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড। ট্রেনের যে কম্পার্টমেন্টগুলো, নিচে যে চাকাগুলো, আস্তে আস্তে তাদের সুর রদবদল ঘটছে, মানে স্লো হয়ে আসছে। আচ্ছা, অ্যান্ড রিদম মানে তাল।
দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। মেয়েটা উঠে দাঁড়ালো এবং তার সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে কালেক্ট করছে, নেমে পড়বে এখন। আচ্ছা, I wondered if she wore her hair in a bun or if it was plaited. আমি মনে মনে তখন ভাবছি মেয়েটা কি চুলটা খোপা করে রেখেছে না বেনি করে রেখেছে, মেয়েটার চুলটা খোপা না বেনি করা, ঠিক আছে। তো এই যে সিচুয়েশনগুলো বলছি এগুলো কিন্তু খুব রোম্যান্টিক সিচুয়েশন। এখানে এটার মানে নয় যে মানুষটাকে সে শুধু মানুষ হিসেবে দেখছে, তা নয়, কিন্তু তার ইমোশনসগুলো সব মেয়েটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। লেখকের সমস্ত ইমোশনসগুলো মেয়েটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, নট ইন দ্য সেন্স অফ লাভ, শুধু ভালোবাসার দিক থেকে নয়, একটা মানুষের জীবনের আস্থানা হিসেবে, একটা এমন একটা জায়গা যে মনে করেছে না এ থাকলে হয়তো আমার অন্ধত্বটাও বেশ সুন্দর, আমার অন্ধত্বটাও বেশ সুন্দর, তাই তো। মানে এইভাবে যদি বলা যায় যে আই উইল বি হ্যাপি উইথ মাই ব্লাইন্ডনেস ইফ ইউ আর উইথ মি। আমি আমার অন্ধত্ব নিয়ে সুখে থাকবো যদি তুমি আমার সাথে থাকো, মানে এরকম একটা ব্যাপার। তাহলে বলছে যে চুলটা কি বেনি করা না খোপা করা। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, নাকি চুলটা ছাড়া রয়েছে এবং তার ঘাড়ের কোনো একটা জায়গায় চুলটা দোল খাচ্ছে। হ্যাঁ, এগুলো তিনি কিন্তু কি করছে ভাবছেন কিন্তু। হ্যাঁ, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি খুব ছোট করে কাটা চুলটা, এগুলো তিনি ভাবছে সব। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেন গাড়িটি ধীরে ধীরে স্টেশনে কি করলো প্রবেশ করলো, ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পটার্স অ্যান্ড ভেন্ডার্স, বাইরে সমস্ত বিক্রেতাদের এবং দ্বাররক যারা মানে কুলি বা যারা পাহারাদার তাদের সমস্ত চিৎকার চেঁচামেচি শোনা, মানে স্টেশনে চলে আসছে কিন্তু। আচ্ছা, অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, হ্যাঁ, এবং যে কক্ষটায় আমরা আছি সেই কক্ষের যে দরজাটার কাছে একজন উচ্চ গলার স্বরের মহিলার গলার আওয়াজ পেলাম। তারপরে কেউ যে কাকিমা চলে আসছে রিসিভ করতে, হাই পিচড উচ্চ স্বরের মহিলার গলার আওয়াজ পেলাম। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলংড টু দ্য গার্লস, আমি নিশ্চিত এই গলার স্বর ওই মেয়ের কাকিমারই হবে, নিশ্চিত। গুড বাই দ্য গার্ল সেইড, মেয়েটা বললো টাটা, আসি তবে, ঠিক আছে। সাহারানপুর চলে আসছে। ক্লাইম্যাক্স কিন্তু অ্যাটেনশন যেন কোনো দিকে না যায়। আমি জানি ভিডিওটা লেন্দি হচ্ছে, ক্লাসটা লেন্দি হচ্ছে, কিন্তু ডিপে না গেলে পরে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমরা লিটারেচারের স্টুডেন্ট, আমাদের সময়ের দিকে তাকালে চলবে না, আমাদেরকে বিষয়ের গুরুত্বটা বুঝতে হবে। আরো রোম্যান্টিক লাইনস কিছু আসতে চলেছে। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, খুব কাছে, মানে সে যে আমার কাছে আছে সেই ফিলটা আমি করতে পারছিলাম। সো ক্লোজ দ্যাট পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, সে এতটা কাছে ছিল যে তার চুলের যে গন্ধ, সে গন্ধটা আমার নাকের মধ্যে ভেসে আসছিল। বুঝতে পারলো তো, মেয়েটা চুলে যে পারফিউমটা ইউজ করেছে সেটা আমার নাকে ভেসে আসছিল। ট্যান্টালাইজিং কথার অর্থ হচ্ছে ভাষা, ট্যান্টালাইজিং কথার অর্থ কি ভাষা। মেয়েটার চুলের যে পারফিউমের গন্ধ আমার নাকে আস্তে আস্তে ভেসে আসছিল। দেখো, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে, মনটা চাইলো হাতটা বাড়িয়ে একটু চুলটা ধরে দেখি, মনটা চাইলো হাতটা বাড়িয়ে চুলটা ধরে দেখি। এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ অন্ধরা এইভাবেই সব কিছুকে ধরে ধরে অনুভব করে। ইচ্ছে হইল যে চুলটা হাত দিয়ে ধরে দেখি, কিন্তু তার আগেই সে সরে গেল, সিনটা তোমরা মাথার মধ্যে কল্পনা করো কেমন হতে পারে। অনেক মুভি দেখেছো তোমরা, জানো। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল সেইখানে শুধু তার ওই চুলের সুগন্ধটি সেটা ঘুরপাক খাচ্ছে। লিঙ্গার্ড মানে কি, ঘুরপাক খাওয়া। কি খাচ্ছিল, ঘুরপাক খাচ্ছিল। গন্ধটা যেন সে ছেড়ে গিয়েছিল, হ্যাঁ, বাতাসে আকাশে যেন শুধু তারই সেই চুলের সেই পারফিউমের গন্ধ, আর আমি ওটাই ফিল করছি। এটুই সম্বল আমার কাছে, আর কিছুই নেই। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, হঠাৎ করে দরজার সামনে একটা দ্বিধা তৈরি হলো। যে দরজাতে মেয়েটা নেমে গেল সেই দরজার সামনে একটা দ্বিধা তৈরি হলো। কি দ্বিধা? ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, মেয়েটা নেমে গেল সাহারানপুরে, ওখান থেকে একজন ভদ্রলোক কি হলো, ভদ্রলোক এই যে ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একজন ভদ্রলোক আমার সেই কম্পার্টমেন্টে উঠে আসলো। স্ট্যামার্ড, তোতলিয়ে,
অ্যান অ্যাপোলজি। সে উঠে আমার কাছে ক্ষমা চাইল। মেয়েটা নেমে যাওয়ার পর একজন ভদ্রলোক উঠে এলো আমার কামড়ে, এসেই বলছে এরকম দাদা সরি, এরকম বলছে। তা এটা আমার কাছে বড় সন্দেহ, কী ব্যাপার, আমার কাছে ক্ষমা চাইছে কেন? দেন দ্য ডোর ব্যাং, তারপরে দরজাটা ঢাস করে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। আমার যে পৃথিবীটা আলোর দিশা পেয়েছিল সেটা আবার কোথায় চলে গেল? অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্ড, আমি মন ক্ষুণ্ণ হয়ে ব্যথাহত হয়ে আমি আমার জায়গায় ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আমরা পরের স্টেশনের দিকে এগিয়ে যেতে শুরু করি, মানে আমার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে, ট্রেনটা ছেড়ে সাহারনপুর ছাড়ছি। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। বসে বসে ভাবছি আবার আমাকে আরেকটা অভিনয়ের খেলা খেলতে হবে নতুন যাত্রীর সাথে, যে এখন মাত্র উঠে আসলো, তার সাথেও আমি আবার কি খেলবো? চোখে দেখতে পাওয়ার খেলা খেলবো, তাই তো? দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ সং, দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক। ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা গতি ধরলো। হুইলস টুক আপ দেয়ার সং, চাকা ধরলো তার গান। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, প্রত্যেকটা রেলের বগি কামরাগুলো ধেয়ে ধেয়ে একের পর এক পেছন পেছন দুলে দুলে ছুটতে লাগলো, দুলে দুলে ছুটতে লাগলো। গ্রোন্ড কথা হচ্ছে ধাওয়া করা বা তাড়া করা, তেড়ে তেড়ে ছুটতে লাগলো, কাঁপতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলাটাকে আবার খুঁজে পেলাম এবং জানলার সামনে ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে সম্মুখে বসে পড়লাম। স্টিয়ারিং, তাকিয়ে রইলাম ইনটু দ্য ডে লাইট, দিনের আলোর দিকে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, কিন্তু যেটা আমার জন্য ছিল কি? অন্ধকার। সবার জন্য যেটা আলো সেটা আমার জন্য কি? অন্ধকার। So many things happening were happening outside, অনেক কিছু, so many things were happening outside, অনেক কিছুই ঘটে যাচ্ছিল বাইরে। কোন বাইরে? দ্য উইন্ডো, জানলার বাইরে অনেক কিছু ঘটছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, ভেতর থেকে বসে বারবার করে অনুমান করে এটার ঠিক করে লাগিয়ে দেওয়া যে বাইরেরটা ঘটছে যেটা, সেটাই আমি ভেবেছি, আমি গেস করি তারপরে মিলে যায়। এটা একটা বড়ই মনোগ্রাহী খেলা। এটা কি খেলা বলেছেন? ফ্যাসিনেটিং গেম, অর্থাৎ ঢিল মেরে, অন্ধকারে ঢিল মেরে যে আমি একের পর এক জিনিস লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু বেশ একটা মানে মনোগ্রাহী খেলা। আমি এটা বেশ এনজয় করছি। এই খেলাটাই আমার খেলবো এখন বসে বসে, কী করবো? যাত্রা তো অনেক দূর। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রেভারি, কিন্তু যে মানুষটা সাহারানপুর থেকে মেয়েটা নেমে যাওয়ার পর উঠে আসলো, সে আমার দিবা নিদ্রাটাই ভেঙে দিল। তার মানে কি? রেভারি মানে রাতের স্বপ্নকে বলে ইংরেজিতে ড্রিম। দিনের বেলায় যদি কেউ স্বপ্ন দেখে তাকে বলে রেভারি। কি বলে? রেভারি। ঠিক আছে, দুটোই কিন্তু নাও, রেভারি। ওকে, তা বলছে সেই দিবা স্বপ্নটাকে আমার ভেঙে দিল। অর্থাৎ মেয়েটাকে নিয়ে আমি যেন একটা স্বপ্নের জগতে ছিলাম, এই বেটা উঠে একটা সব দিল শেষ করে। হ্যাঁ, স্বপ্নটাই ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড। ওই দ্বিতীয় যাত্রীটি, যে মেয়েটা নেমে যাওয়ার পর উঠলো, সে আমায় বলল, আপনি তো বড় আশাহত হয়েছেন, তাই না? আপনি তো বড় আশাহত হয়েছেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. আসলে কি দাদা, আপনি তো আমায় আশা করেনি, যার সাথে ছিলেন এত সুন্দর, নেমে গেল, আমি আবার কোথায় কাবাব মে হাড্ডি। আমার কিন্তু আমাকে মানে আপনি একদম আশা করেনি, কারণ আমি তো আপনার ওই সহযাত্রিনীর মতো নই যে এখনই নেমে গেল। সে তো সেই ছিল সুন্দর দেখতে, বেকার আমি কোথার থেকে উঠে বললাম বলেন তো। সরি সরি সরি, এরকম করে ঠাট্টা সুরে বলছে। লেখক বলেন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। আমি দ্বিতীয় যাত্রীকে বললাম, হ্যাঁ ভাই ঠিকই বলেছো, মেয়েটা বেশ মজার ছিল। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? আচ্ছা ভাই, তুমি কি একটা কথা বলতে পারবে, মেয়েটার চুলটা লম্বা ছিল না খাটো ছিল? গল্প কত জিজ্ঞাসা করছে। হ্যাঁ, লম্বা ছিল না খাটো ছিল, বলতে পারো? আই ডোন্ট রিমেম্বার শি সেইড, আই ডোন্ট রিমেম্বার হি সেইড, সাউন্ডিং পাজলড। দ্বিতীয় যাত্রী বলল, মনে পড়ছে না তো। এই কথাটা যখন শুনেছে মনে পড়ছে না, তখন এই কথাটা শুনে গল্প কথা আবার কিছুটা হতভম্ব হল। কী ব্যাপার, মেয়েটা চুল লক্ষ্য করেনি, ও সামনে দিয়ে উঠলো যেন, বলতেছে মেয়েটা সুন্দর। আপনি আপনার যার সাথে যাত্রা করছে তার মতন আমি সুন্দর নই, অথচ মেয়ের চুল লক্ষ্য করেনি, ব্যাপারটা কি? ইট ওয়াজ হার আইজ আই নোটিসড। হ্যাঁ দাদা, তবে চুলটা না, আমি চোখটা লক্ষ্য করেছি, চোখগুলো বেশ সুন্দর দেখতে মেয়েটা।
নট হার হেয়ার, তার আমি চুল দেখিনি, তার চোখটা লক্ষ্য করেছি, খুব সুন্দর অমায়িক চোখ দুটো। শি হ্যাড বিউটিফুল আইজ বাট দেয়ার ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু কি দুর্ভাগ্য বলুন তো, মেয়েটার চোখ দুটো এত সুন্দর, কিন্তু সে চোখের কি ব্যবহার, বেচারা তো চোখেই দেখতে পায় না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণরূপে অন্ধ, তো একদম চোখে দেখতে পায় না। ডিড নট ইউ নোটিস, কেন আপনি এতক্ষণ দেখেননি, আপনি ছিলেন যে। বাস, এখানেই আমাদের গল্পটা শেষ। তাহলে গল্পের শেষে গিয়ে যেটা দেখতে পেলাম, যে গল্পের শেষে একটা অস্বাভাবিক ক্লাইম্যাক্স হঠাৎ করে ধূপ করে নাই হয়ে গেল, তাই তো, মিলিয়ে গেল, যেটা পাঠকদের কাছে বড় আগ্রহের এবং কৌতূহলের, যে আবার কি কখনো দেখা হয়েছিল মেয়েটার সাথে, হ্যাঁ আবার কি কখনো তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল কোনোভাবে, তাহলে কি হলো পরে, তাদের আর কোনোদিন দেখা হয়নি। এই যে জিনিসগুলো, এটাই একটা সার্থক ছোট গল্পের বৈশিষ্ট্য, যেটা রবীন্দ্রনাথও বলে গেছেন, শেষ হয়েও হলো না শেষ, অর্থাৎ শেষ হয়ে গেল কিন্তু শেষ হয়নি। তাহলে এই অসামান্য প্রতিভা কিন্তু একজন সার্থক ছোট গল্পকার হিসাবে আমরা রাস্কিন বন্ডের কাছে দেখতে পেয়েছি। আই হোপ তোমরা এই সেশনটা খুব ভালো এনজয় করেছো। এই সেশনের রিলেটেড তোমাদের নোটস বা যেই কোয়েশ্চেনগুলো করতে হবে সেগুলো আমাদের পেজের থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা তাছাড়া গল্প সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, বা যদি কোনো পেয়ে যাও যে কোনো প্রবলেম, ওয়ার্ড প্রবলেম, গ্রামাটিক্যাল প্রবলেম, সেগুলো আমাদেরকে টেক্সট করো, আমরা অবশ্যই রিপ্লাই দেব। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলো না, কারণ তোমাদের এই উৎসাহগুলোই আমাদের আগামী দিনের আরও ভালো ভালো কন্টেন্ট বা তোমাদের হেল্প করার জন্য আমাদের সাহস যোগাবে, অনুপ্রাণিত করবে। আমাদের এই পেজটার সাথে থেকো, আমাদের চ্যানেলটাকে ফলো করো, আমাদের সাথে এগিয়ে যাও, আমরা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেব। এটা বলেই আজকে শেষ করছি, ধন্যবাদ।